17.76% in ফার্স্ট কোশ্চেন। এই তিনটে ডেটা দেওয়া আছে, তোকে বার করতে হবে এম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা আমরা কাজ করে এর সাথে পরের টপিকটা অ্যাড করে দিই, আরো একটা কোশ্চেন এক্সট্রা লিখে রাখি। পরের কোশ্চেনটা এরই সেকেন্ড পার্ট, আইডেন্টিফাই মলিকুলার ফর্মুলা। আইডেন্টিফাই মলিকুলার ফর্মুলা if vapor density of sample is vapor density of sample is 39.5, vapor density of sample is 39.5। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ বলে দিয়েছে যে আমার যে এলিমেন্টটা কম্পাউন্ড আছে তার মধ্যে পার্সেন্টেজ কার্বন দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে, আমাকে এম্পিরিক্যাল ফর্মুলাটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে যখন এই কোশ্চেনটা দিয়েছে না, আমরা এই ডেটাগুলোকে লিখবো। কিভাবে লিখবো? এটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো, এটা টেবিউলার ফর্মে প্রসিড করবো। ঠিক আছে, চল করা যাক। প্রথম আমরা একটা কলাম, এই 3-4টে কলাম পর পর হবে। ঠিক আছে, সেই মধ্যে বাদিক থেকে শুরু কর। প্রথম কলামটা আমরা লিখবো হচ্ছে এলিমেন্ট যেগুলো দেওয়া আছে, এলিমেন্ট। তারপরের কলামটা আমরা করবো হচ্ছে পার্সেন্টেজ। বুঝতে পারছিস? এই দুটো ডেটা আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, প্রথম দুটো কলাম। বল কি কি দেওয়া আছে? এলিমেন্ট কি দেওয়া আছে? কার্বন। পার্সেন্টেজ কত দেওয়া বলবি না? বলিস না। 71.92, 5.92। ঠিক আছে, হাইড্রোজেন কত বলেছে? 17.76। আর নাইট্রোজেন কত বলেছে? সবাই নাইট্রোজেন হচ্ছে 17.76, তাই তো? আর হাইড্রোজেন কত? 6.22, 32। বোঝা গেছে তো? আচ্ছা, এটা যেটা লিখলাম ভাই, এটা আমি বানিয়ে বানিয়ে লিখে আমার কোশ্চেনে দিয়েছি। আমি কোশ্চেনের ডেটাটাকে টেবিউলার ফর্মে এরকম লিখলাম, বুঝেছিস? এরপর আমাদের অনেক 3-4টে কলাম হবে, আমরা সেই মতন ম্যানেজ করবো। এইবারে বাকিটা ভাই আমাকে প্রসিড করতে হবে। এত অব্দি ডেটা আমাকে দেওয়া ছিল, এইবার আমাকে প্রসিড করতে হবে। পরের গুলো কি কি লাগবে? পরেরটা অ্যাটমিক মাস। ক্লাস 10 দিয়ে দিত অ্যাটমিক মাস, এবার আর তোকে দেবে না। এগুলো সব এলিমেন্ট, বুঝতে পারছিস? কার্বনের অ্যাটমিক মাস, কার্বন অ্যাটমের অ্যাটমিক মাস আমি জানি, হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক মাস আমি জানি, নাইট্রোজেন অ্যাটমের অ্যাটমিক মাস আমি জানি। 3 নম্বর কলামটা তোকে করতে হবে অ্যাটমিক মাস। এটা আমি নিজে জেনে গেছি, এটা আমাকে পরীক্ষা হলে ক্লাস 11 দেবে না। এবার ধর আয়রন টাইরন কিছু একটা দিল, আয়রন, সিলভার, কপার, ওই সব তোকে দিয়ে দেবে। আর ওই লিস্টের বাইরে হলে এগুলি তোকে দিয়ে দেবে, বুঝেছিস? চল, কত কার্বন কত হয় বল? কার্বন কত হয়? 12। হাইড্রোজেন কত? নাইট্রোজেন কত? 14। হাইড্রোজেন কত? 1। ঠিক আছে, তুই কি বুঝতে পারছিস? আচ্ছা, এইবারে এরপরে আরেকটা কলাম আমরা ক্লাস 10এও করতাম, এখনো করছি। এবারে ক্লাস 10 থেকে বলতাম ওটা কেন করছি, এখন থেকে বলবো ওটা কেন করছি। ঠিক আছে, চল পরের কলামটাকে লেখ। পরেরটা লেখ। অ্যাটমিক রেশিও, অ্যাটমিক রেশিও equals to percentage given by atomic mass। এটা একটা ফর্মুলা, ঠিক আছে? এটা মুখস্থ করে রাখ। কেন করলাম তোকে সেটা বলছি। অ্যাটমিক রেশিও ইকুয়ালস টু পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস। অ্যাটমিক রেশিও ইকুয়ালস টু পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস। এটা না ক্লাস 10 এ দেখবি এমনি চালিয়ে দিতে এরকম পড়বো, তাই না? ক্লাস 10 এ যারা যে আইসিএসসি বোর্ডে যারাই ছিল ভাই, যেখানে এটা কেন আসছে তোকে কেউ বলতো না, কিন্তু ক্লাস 11 এ তোকে বলছি কেন আসছে। তোকে কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না কেন আসছে। কিন্তু দেখ আমরা একটা অঙ্ক করছি, আমরা কেন হঠাৎ করে মাঝখানে একটা ফর্মুলা নিয়ে চলে আসলাম, এটা তো বোঝা উচিত। ক্লাস 11 বলে বুঝছি, ঠিক আছে? তুই চাইলে এটা বুঝতে পারিস, খাতায় লিখতেও পারিস, কিন্তু আমরা এই ডান দিকের জায়গা করবো না, নিচে গিয়ে অন্য কোথাও একটা করবো, মানে তোর খাতার রেসপেক্টে বলছি। বুঝতে পারছিস তো? বোঝা যাচ্ছে? দেখ এটা কেন আসছে, কিভাবে আসছে। আচ্ছা, অ্যাটমিক রেশিও মানে তোর কি মনে হয়? অ্যাটমিক রেশিও মানে কি? অ্যাটমিক রেশিও মানে কি? ফর্মুলা বলবি না। অ্যাটমিক রেশিও মানে কি? অ্যাটমের রেশিও ভাই। হাইড্রোজেন অ্যাটম দুটো আছে, অক্সিজেন অ্যাটম একটা আছে, তাহলে এই রেশিও হবে 2:1। এটাই অ্যাটমিক রেশিও। দেখ এম্পিরিক্যাল ফর্মুলা মানে দেখ বেসিক্যালি অ্যাটমেরই রেশিও। দেখ এম্পিরিক্যাল ফর্মুলা মানে কি ছিল? ওই কিছুক্ষণ আগে বার করছিলাম, কার্বন অ্যাটম কটা আছে, হাইড্রোজেন অ্যাটম কটা আছে, তাই তো করেছিলাম। এম্পিরিক্যাল ফর্মুলা মানে তাই করেছিলাম, সিম্পলেস্ট রেশিও। এবার এই রেশিও কিভাবে আমরা এই দুখানা ডেটা থেকে আনতে পারি, ঠিক আছে?
কিভাবে আনতে পারি দেখ, ব্যাপারটা এনজয় কর, তোর খাতায় না লিখলেও চলবে, শুধু অঙ্কের খেলা, ঠিক আছে? অঙ্কের ডেটা নিয়ে আমরা এদিক ওদিক করে এই ব্যাপারটা, এই ফর্মুলাটা আনা গেছে, এই ফর্মুলাটা এইভাবে এসে অঙ্কের ডেটা নিয়ে এদিক ওদিক করে, ঠিক আছে? ভালো করে ব্যাপারটা শুধু জাস্ট এনজয় কর। ধর তোর কাছে আছে হচ্ছে একটা ওয়াটার মলিকিউল, তো ভাই একটা ওয়াটার মলিকিউল মানে হাইড্রোজেন অ্যাটম, তুই শুধু ব্যাপারটা এনজয় কর, খাতায় টোকার কোনো দরকার নেই, টোকার থেকে বোঝা বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, কিছু কিছু জিনিস, ঠিক আছে? হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কটা আছে, কটা আছে বল একটা ওয়াটার মলিকুলে, বলবি না? দুটো। অক্সিজেন অ্যাটম কটা আছে? একটা। তাহলে এদের অ্যাটমিক রেশিও কত হবে বলতো হাইড্রোজেন আর অক্সিজেনের? 2:1 হবে। এত অব্দি ক্লিয়ার? খুব ভালো কথা। এটাই আমরা ঘুরিয়ে আবার অঙ্ক করে বার করব। কিভাবে করব? এত বুঝেছিস তো? একটা আমার কাছে ওয়াটার মলিকুল আছে যার মধ্যে অ্যাটম আছে হাইড্রোজেনের দুটো, অক্সিজেন অ্যাটম আছে একটা, তার মানে অ্যাটমিক রেশিও হচ্ছে 2:1, সিম্পল ব্যাপার। এইবারে দেখ এটাকে আমরা কিভাবে এই দুখানা ডেটা থেকে কিভাবে একই রেজাল্ট আনতে পারি, এই দুখানা ডেটা থেকে। দেখ এই যে আমরা রেজাল্টটা বার করলাম 2:1, তার জন্য আমাদের এই দুখানা ডেটার কোনো রোল এখন অবধি আছে কি? নেই ভাই, কোনো রোলই নেই। আমরা দেখলাম মলিকুলার স্ট্রাকচার, এটা আমরা বলে দিলাম, কিন্তু এখন তো আমি মলিকুলার স্ট্রাকচার জানি, আমাকে এই ডেটা থেকে কিভাবে বার করবো, এটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্সের গল্প, ঠিক আছে? দেখবি ধর আমি এর মধ্যে এখন পার্সেন্টেজ বার করব, হাইড্রোজেন কত আছে আর অক্সিজেন কত আছে, পার্সেন্টেজ বার করা যাক। আমরা এই কিছুক্ষণ আগে পার্সেন্টেজ বার করা শিখেছিলাম, পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত হয় বলতো? পার্সেন্টেজ অফ হাইড্রোজেন না টুকে বুঝলে আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট, টোকার কোনোই দরকার নেই। এইখানে বল পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত আছে বল। আচ্ছা কিভাবে বার করছি দেখ, বার করছি হচ্ছে হাইড্রোজেন নিজের মাস, নিজের মাস কত হচ্ছে বেসিক্যালি দেখ, হাইড্রোজেন অ্যাটমের মাস হচ্ছে 1, কটা আছে ভাই? দুটো, বোঝা যাচ্ছে? ডিভাইডেড বাই টোটাল মাস কত? 18 ইন্টু 100, তাই তো করলাম। তাকে বেসিক্যালি এটা করলাম 1 ইন্টু 2 ডিভাইডেড বাই টোটাল মাস হচ্ছে 18 ইন্টু 100, আমরা এটা করলাম বেসিক্যালি। পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হবে বেসিক্যালি, ভ্যালু আমরা বার করছি না। আচ্ছা অক্সিজেনের মাস হচ্ছে 16, আছে হচ্ছে একটা, তাহলে 16 ইন্টু 1 বাই 18 ইন্টু 100। তুই বলবি যে কেন ভাই 1-2 কেন লিখছি? দেখ 1-2 লেখার কারণ হচ্ছে, দেখ দেখছি এদিকে, দেখ এই দুইটা হচ্ছে বেসিক্যালি দুখানা হাইড্রোজেন অ্যাটম আছে বলে আমরা কিন্তু দুইটা লিখছি, এই 1টা একটা অক্সিজেন অ্যাটম আছে বলে কিন্তু আমরা ওটা লিখছি, বুঝতে পেরেছিস? বোঝা গেল? অত ক্লিয়ার? খুব ভালো কথা। এটা ক্যালকুলেটার বসা, বসিয়ে বলতো কত আসছে, এক্সাক্ট ভ্যালুটা বলবি, বসা ক্যালকুলেটারে কত আসছে। প্রথমটা 100/9, 11.11, ঠিক আছে 11.11% এসছে। সেকেন্ডটা কত এসছে? 88 পয়েন্ট সামথিং সামথিং হবে, 88 পয়েন্ট কত? 88%, বুঝতে পেরেছিস? এত ক্লিয়ার? বোঝা গেছে? জাস্ট ফর্মুলা বসালাম। দেখ তার মানে আমি দেখ এই যে ডেটাটা এনেছি না, এই ডেটাটার জন্য আমার কি লাগলো বলতো? কিছুই লাগেনি, শুধু অ্যাটমিক মাসটা আমাকে জানতে হবে, আর তো কিছু করিনি। পার্সেন্টেজটাকে আমি বার করলাম, ঘুরিয়ে পার্সেন্টেজ বার করেছি। এইবারে ভালো করে দেখ এই যে ভার্সনটা আমি লিখেছি তার মধ্যে কোন কোন ডেটা আছে, দেখ এইগুলো আছে। পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ আছে। অ্যাটমিক মাস, দেখ অ্যাটমিক মাসও আছে, এই যে হাইড্রোজেন অ্যাটমিক মাস 1 হয়, অক্সিজেন অ্যাটমিক মাস 16 হয়, বুঝতে পারছিস? আবার দেখ এই যে অ্যাটম কতগুলো আছে দেখ, সেগুলোও আছে, দেখা যাচ্ছে না? এবার দেখ ফর্মুলাটাকে জাস্ট ঘোরালেই তুই পেয়ে যাবি হচ্ছে এটা তো 2 মানে এই দুইটাকে রিপ্রেজেন্ট করছে, আর এই 1 মানে এই একটাকে রিপ্রেজেন্ট করছে, এই জন্য এই কালি দিয়ে লিখছি, বোঝা যাচ্ছে? দেখ ফর্মুলাটা একটু ঘুরিয়ে দিলেই দেখ আমরা ওটা পেয়ে যাবো। কীরকম পাচ্ছি দেখ, আমরা বলতে পারি এখানে আছে হাইড্রোজেন অ্যাটম দুখানা, তাহলে আমি কী বলবো বলতো? 2 ইকুয়ালস টু বলা যেতেই পারে 11.11% ডিভাইডেড বাই এই একটাকে ধর আমি এদিকে আনলাম, বোঝা যাচ্ছে? 2 ইকুয়ালস টু 11.11% বাই 1, এত অবধি ক্লিয়ার? 18/100 দিকে থাক, আমার কিছু যায় আসে না তাতে, 2 এর সাথেই ছিল 18/100, বুঝলি? আমি জাস্ট ঘুরিয়ে লিখলাম, দেখ 2 ইন্টু 100/18, 2 ইন্টু 100/18 ইকুয়ালস টু 11.11% বাই 1, বোঝা গেছে? এদিকটা 100/18 ইন্টু 1 ইকুয়ালস টু 88.88% ডিভাইডেড বাই 16। আমি বেসিক্যালি কী করছি, এই দুটোই হচ্ছে এটা, এই 1টাই হচ্ছে এটা। আমি এটা করলাম বেসিক্যালি, দেখ পার্সেন্টেজ গিভেন
বাই অ্যাটমিক মাস, তাই করলাম, এই যে পার্সেন্টেজ বাই অ্যাটমিক মাস, তাই করলাম না? 11.11% বাই অ্যাটমিক মাস হচ্ছে হাইড্রোজেনের 1, এই জন্য 1, পার্সেন্টেজ গিভেন 88.88% বাই অ্যাটমিক মাস 16, তাকে আমি তাই করলাম, দেখতে পাচ্ছিস? এবারে তুই বল, এই যে দুখানা পেয়েছি, পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, এই দুখানার রেশিও করলে আমি কি পাবো ভালো করে দেখ। এই দুখানা যদি আমি রেশিও করি 11.11% বাই 1 ইস টু 88.88% বাই 16, দুখানা রেশিও করলে আমার কি হয় বলতো, ভ্যালু কত হবে? দেখ, এটা ইস টু এটার ভ্যালু একই তো হচ্ছে, তাই তো? আমি যদি এটা ইস টু এটা করি, তার মানে আমি এটা ইস টু এটা করছি, একই ব্যাপার। অঙ্ক তো, এখানে অঙ্ক, এখানে কেমিস্ট্রি নেই, অঙ্ক চলছে, বুঝতে পারছিস? দেখ, এটা ইস টু এটা মানে কি বলতো, 118 কেটে যাবে, পড়ে থাকবে কত? দেখ 2:1 পড়ে থাকবে, মানে দেখ অ্যাটমিক রেশিওই থাকলো, অ্যাটমের রেশিওই থাকলো, বুঝতে পারলি? অ্যাটমের রেশিওই থাকলো। তার মানে সোজা কথা, এই ফর্মুলাটা পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, এটা আমার রিপ্রেজেন্ট করে কি বলতো, অ্যাটমিক রেশিও। এইখান থেকে এই ফর্মুলাটা এসছে, পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, বোঝা গেছে? তুই এবার ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখবি, সেখান থেকে আমরা ডাইরেক্ট অঙ্কে ঢুকে যাবো, বুঝলি? তাহলে এটা তুই বক্স করে রাখবি, এই ফর্মুলাটা আমার তাহলে এখানে বসাতে হবে। চল, তাহলে এখানে বসাচ্ছি। কার্বনেরটা কত হবে? 75.92 ডিভাইডেড বাই 12, এটা কত হবে? 17.76 ডিভাইডেড বাই 14, এটা কত হবে? 6.32 ডিভাইডেড বাই 1, এটা রেশিও চলে এসছে, বোঝা গেল? অ্যাটমিক রেশিও আসলো এটা। এইবারে এম্পেরিক্যাল ফর্মুলা মানে কি, সিম্পলেস্ট রেশিও, তাই তো? সিম্পলেস্ট রেশিও। তাহলে বল, আমার যদি এই রেশিওটা ধর, এটা ইস টু এটা ইস টু এটা, ধর এরকম আসলো কিছু একটা, 5:4, খাতায় লিখবি না এটা, 8:4:2, ধর আমার এই রেশিওটা সাপোজ আসলে 8:4:2, এটাকে আমি সিম্পলেস্ট বলতে পারবো? বলতে পারবো না। কি করতে হবে বলতো আমাকে? এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে লোয়েস্ট, সেটা দিয়ে প্রত্যেকটা ভাগ করে দিতে হবে। তাহলে লোয়েস্টটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে, বোঝা যাচ্ছে? এই জন্য আমাদের পরের স্টেপে কি করতে হবে বলতো, সিম্পলেস্ট রেশিও করার সময় এইগুলোর মধ্যে যেটা লোয়েস্ট, সেটা দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটাকে। আচ্ছা, এবারে ক্যালকুলেটর বার করে বল, এই কতটা কত আসছে বলতো? প্রথমটা কত আসছে? 75.92 ডিভাইডেড বাই 12, কত আসলো? 6.32। সিবিএসসি বোর্ডে এরকম একটাই অঙ্ক আসবে, এই ভাগটা একটু ঠান্ডা মাথায় পরীক্ষার হলে করতে হবে, আর আইএসসি বোর্ড তো ক্যালকুলেটর বসিয়ে করে দেবে, বুঝলি? পরেরটা বল, কত আসছে? 6. এই পরেরটা ভাই, সেকেন্ডটা 6.32 আসছে। এই যে নাইট্রোজেনেরটা কত আসছে? 1.26, বুঝলি? আর এটা কত আছে? এটা তো 6.32। হ্যাঁ, এটা ভাই হাইড্রোজেন হচ্ছে 6.32 বাই 1, এটা 6.32। এত তুই ক্লিয়ার, বুঝলি? এত তুই বুঝেছিস, বোঝা গেছে? এটা ভাই হাইড্রোজেনের 6.32 ছিল তো, ব্যাস, ঠিক আছে। চল, তাহলে এটা কি সিম্পলেস্ট রেশিও? না ভাই, এটা সিম্পলেস্ট রেশিও নয়। সিম্পলেস্ট রেশিওর জন্য আমাদের কি করতে হবে? ছোটটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। তাহলে পরের কলামে আরেকটা হবে ভাই, সিম্পলেস্ট রেশিও। চল, প্রথমটাকে ভাগ করলাম 6.32 বাই 6.32, তারপরটাকে ভাগ করলাম 6.32 বাই, ছোটটা হচ্ছে ভাই 1.26, প্রত্যেকটাকে 1.26 দিয়ে ভাগ করে দিচ্ছি, প্রত্যেকটাকে 1.26 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, লোয়েস্টটা দিয়ে প্রত্যেকটা ভাগ করলাম, ঠিক আছে? প্রথমটার ভ্যালু কত আসছে? 5 তো, সেকেন্ডটা কত আসছে? 5, থার্ডটা কত আসছে? 1 এসছে। লোয়েস্টটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলাম, সিম্পলেস্ট রেশিওতে গিয়ে আমরা কি করলাম? লোয়েস্টটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলাম, হয়েছে? এত অবধি করেছিস? তাহলে এই হচ্ছে আমার, দেখ, কার্বন আছে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলাতে 5টা, নাইট্রোজেন আছে 5টা, হাইড্রোজেন আছে 1টা। হয়েছে? এটা কোনো ডাউট আছে এখানে? কোনো ডাউট থাকে? আরে আবার উল্টো হয়ে গেছে, এটা এইখানে চলে গেছে, এটা এখানে চলে গেছে। এটা হচ্ছে 1.26 বাই 1.26, এটা ঠিক ছিল। 6.32 বাই 1.26, উপর নিচে লিখে দিয়েছি, যাই হোক।
কার্বন হচ্ছে 5টা, নাইট্রোজেন হলো 1টা, হাইড্রোজেন হচ্ছে 5টা। হয়েছে এটা? আচ্ছা, সিম্পলেস্ট রেশিও আমার বেরিয়ে গেছে কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেনের। তাহলে আমার এম্পিরিক্যাল ফর্মুলা কত? এবার আমি অ্যান্সার আসি। দেয়ারফর এম্পিরিক্যাল ফর্মুলা ফার্স্ট অ্যান্সার আমার আসছে C5H5N। 1 আর কেউ লেখে না নিচে, যেভাবে আমরা H2O1 আর বলি না, সিমিলারলি N1 আর বলবো না, ঠিক আছে? বুঝলি? C5H5N, বুঝেছি? এত অব্দি বোঝা গেল? তো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনের মধ্যে দেখ আরেকটা নতুন জিনিস এসেছে, হচ্ছে ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি মানে কি দেখ, এর জন্য ভেপার ডেন্সিটি হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের সায়েন্স। ভেপার আমরা যে কোনো সলিডের ভেপারে কনভার্ট করে ডেন্সিটি মেজার করলে এই মেজারমেন্টগুলো হচ্ছে একটু সোজা মেজারমেন্ট। দেখ তোকে বললাম না, আমাদের মাস বার করতে হলে মাস স্পেকট্রোমেট্রি দরকার, যেটা অনেক এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট। তার জায়গায় আমরা চেষ্টা করি অল্টারনেটিভ রুট দিয়ে যদি ওখানে যাওয়া যায়। তার জন্য একটা ভালো মেথড আছে হচ্ছে ভেপার ডেন্সিটির মেজারমেন্ট। মানে যে কোনো ধর আমার কাছে কম্পাউন্ড আছে, আমি ভেপার ফেজে নিয়ে যেতে পারবো হিট করে, ভেপার ফেজে নিয়ে গিয়ে ওটার আমি ডেন্সিটি মেজারমেন্ট করবো, ঠিক আছে? তাহলে আমার ভেপার ডেন্সিটি একটা জিনিস আসবে। এবার এই ভেপার ডেন্সিটি থেকে মলিকুলার মাস বার করা যায়। কিভাবে বার করা যায় সেগুলো আমাদের সিলেবাসে নেই, ডেরিভেশন নেই, কিচ্ছু নেই, জাস্ট ফর্মুলাটা আমাদের আছে। ভেপার ডেন্সিটির অনেক রকম পার্ট আছে, যেগুলো ফিজিক্সে কিছুটা অ্যাডভান্স লেভেলে আছে, কেমিস্ট্রিতে ওগুলো পার্ট না, ওগুলো হচ্ছে ফিজিক্সের পার্ট, ফিজিক্যাল পার্ট, ঠিক আছে? ফিজিক্সের পার্ট। তো বেসিক্যালি জাস্ট একটা ফর্মুলাই আছে, ভেপার ডেন্সিটি থেকে আমরা মলিকুলার মাস বার করতে পারি। ভেপার ডেন্সিটির একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা ক্লাস 10-এ আইসিএসসি বোর্ডে ছিল, সিবিএসসি বোর্ডে ছিল না। ভেপার ডেন্সিটি ছিল, সিবিএসসি বোর্ডে ভেপার ডেন্সিটি বলে কি জিনিসপত্র দেখ। বেসিক্যালি ভেপার ডেন্সিটি মানে কি? ভেপার ডেন্সিটি মানে হচ্ছে আমরা একটা রেফারেন্স গ্যাস নিই, ওই গ্যাসের রেসপেক্টে আননোন কোনো একটা কম্পাউন্ডের আমরা ডেন্সিটি মেজার করি। কিভাবে করি মেজারমেন্ট? ক্লাস 10-এ আইসিএসসি বোর্ডে যেটা ছিল সেটা ছিল হচ্ছে তোর হাইড্রোজেন গ্যাস নেওয়া হবে আর ওর সাথে একটা আননোন গ্যাস নেব। এইবারে ধর আমি হাইড্রোজেন গ্যাসটাকে মেজার করলাম, কত গ্রাম মেজার করেছি, সাপোজ আমার 10 গ্রাম আমি মেজার করলাম, আমি ওয়ে তো আমি করতেই পারবো, বুঝতে পেরেছিস? বা আমি ভলিউমও মেজার করতে পারবো। ভলিউম কীভাবে মেজার করবো? এটা বিকারের মধ্যে নিয়ে করবো। এখন গ্যাসের ভলিউম মেজার করার থেকে মাস মেজার করা বেশি ইজি। কেন বলতো? কারণ ভলিউম তো আমার ভাই গ্যাসের কন্টেনারের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে। আমি যে কন্টেনারে গ্যাস রাখবো সেই কন্টেনারের যে ভলিউম, আমার গ্যাসের ভলিউমও তাই হবে, তাই তো? ছোটবেলায় পড়েছিলি না, গ্যাসের ভলিউম হচ্ছে আমার কন্টেনারের ভলিউমের উপর ডিপেন্ডেন্ট। তার মানে গ্যাসের মাস মেজার করা বেশি সোজা। কেন মাস মেজার করা বেশি সোজা? মাস তো আর চেঞ্জ হবে না ভাই, কন্টেনারের ভলিউম চেঞ্জ করলে কি আর গ্যাসের মাসটা চেঞ্জ হবে না? কিভাবে বুঝলাম? ধর আমি, আমার কাছে একটা এরকম 50 ml এর ধর এরকম একটা রাউন্ড বটম ফ্লাস্ক ছিল, এটাকে রাউন্ড বটম ফ্লাস্ক বলে, স্কুলের ল্যাবে দেখবি আছে। এবারে 50 ml এর মধ্যে 50 ml রাউন্ড বটম ফ্লাস্কের একটা মাস হবে। আমি এটার মধ্যে ধর একটা সার্টেন অ্যামাউন্ট অফ হাইড্রোজেন গ্যাস কতটা আছে আমি মেজার করব। কিভাবে করব? আমরা তো এটা নর্মালি প্রথমে এই ফ্লাক্সটাকে মেজার করে নেব। সাপোজ এটার আসলে হচ্ছে 100 গ্রাম, তারপরে এর মধ্যে হাইড্রোজেন গ্যাস দিয়ে দেখলাম আসছে 150 গ্রাম, তাহলে বলবো আমার কাছে হাইড্রোজেন গ্যাস আছে 50 গ্রাম। গ্যাসের মাস মেজার করা বেশি ইজি ভলিউমের থেকে, বুঝতে পেরেছিস? তাহলে আমরা কি করি? ভেপার ডেন্সিটির মেজারমেন্টে আমরা হাইড্রোজেন গ্যাসের মাস মেজার করি। ধর সেম ভলিউম, আমরা কন্টেনারটা সেম রাখলাম, রেখে ওর মধ্যে হাইড্রোজেন গ্যাসের মাস মেজার করব। নিচে যায় হচ্ছে হাইড্রোজেন আর উপরে যায় হচ্ছে আমি, তারপর কি করবো? এই সেম কন্টেনারের মধ্যে আননোন গ্যাসের মাস মেজার করব। দুটোর যে রেশিও সেটাকে বলে ভেপার ডেন্সিটি। আমাদের সব লাগবে না, বাদ দে, আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখি, ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক আছে, আর কিচ্ছু নেই এখানে, ক্লাস 11 আর কিছুই নেই। লেখ, আর একটা ফর্মুলা লিখে রাখ, লেখ, মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। এটা আমাদের আরেকটা ফর্মুলা, মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। ঠিক আছে? এটা নিয়ে তো যদি অনেক কিছু জানার ইচ্ছা হয়, এবারে একটা ইচ্ছার কথা বলি। ক্লাস 11-12 না তোর অনেক কিছু, মানে অনেক জায়গাতে এরকম থাকবে, যেমন পরের চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচারে অনেক জায়গাতে থাকবে তোকে কিছু অ্যাজিউম করতে হবে। কেন অ্যাজিউম করতে হবে? তোকে একটা অ্যাডভান্স লেভেলের জিনিসটা অনেক সিম্পল করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবার তার জন্য অনেক জায়গা আমরা বুঝতে পারবো, যেমন এই জায়গাটা ভেপার ডেন্সিটি আমরা কিছুই বুঝলাম না অ্যাকচুয়ালি, এই ফর্মুলা কোথা থেকে আসলো। এগুলো ইনফ্যাক্ট জয়েন্টেও নেই এর ডেরিভেশন, ঠিক আছে? জয়েন্টের ডেরিভেশনটা নেই। তো এইখানে কিছু কিছু জিনিস আমাদের একটুখানি অ্যাজিউম করে ধরতে হবে, স্পেসিফিক কিছু জিনিস আছে, বুঝতে পেরেছিস? তো যদি ইচ্ছা হয় জানতে, তখন বলতে পারিস, আমি তোকে ডিটেইলি জিনিসপত্র পাঠাতে পারি। কারণ এটা নিয়ে এখন বলতে গেলে 2-3টে ক্লাস আমাদের লাগবে ভেপার ডেন্সিটির জিনিসপত্র, ঠিক আছে? তাহলে আমাদের সিলেবাস শেষ হবে না, এটা বাস্তব কথা একদম। তো যাই হোক, মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইনটু ভেপার ডেন্সিটি আমরা কিভাবে বার করব? পরের কোশ্চেনটা কি বলেছিল? ভেপার ডেন্সিটি স্যাম্পেলের দেওয়া আছে, আইডেন্টিফাই দ্য মলিকুলার ফর্মুলা। আচ্ছা, কিভাবে করব মলিকুলার ফর্মুলা? দেখ, আমি দেখতে পাচ্ছি আমার কাছে এম্পিরিক্যাল ফর্মুলা আছে, এই যে বেরিয়ে গেছে C5H5N। এম্পিরিক্যাল ফর্মুলাকে দেখ এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকুলার ফর্মুলা পেয়ে যাবো।
এবার এই ফ্যাক্টর কোথায় পাবো, মানে এন ফ্যাক্টরটা আমার দরকার। এন ফ্যাক্টর আরো একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, দেখ এম্পিরিক্যাল মাস, তাই আমি এম্পিরিক্যাল ফর্মুলা থেকে তো আমি এম্পিরিক্যাল মাসটা পেয়ে যাবো, বুঝতে পারছিস? যোগ করে তুই পেয়েছিলি কিছুক্ষণ আগে, এম্পিরিক্যাল মাস আমি পেয়ে যাবো। মলিকুলার মাস কোথা থেকে পাবো, মলিকুলার মাসও তো জানি না, মলিকুলার মাসের জন্য প্রোডাক্টটা ইউজ করতে পারি। ভেপার ডেনসিটি কোশ্চেনে দিয়ে দিয়েছে মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইনটু ভেপার ডেনসিটি করে মলিকুলার মাস পেয়ে যাবো, এটা এখানে বসাবো। এম্পিরিক্যাল মাস আমি এখান থেকে যোগ করে পেয়ে যাবো, এখান থেকে আমি এন এর ভ্যালু পেয়ে যাবো, সেটা দিয়ে এখানে মাল্টিপ্লাই করবো, পেয়ে যাচ্ছে মলিকুলার ফর্মুলা। বোঝা গেল? চল বুঝতে পারছি, বার করে দেখ। বল মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইনটু ভেপার ডেনসিটি, ভেপার ডেনসিটি ভ্যালু কত বলেছে কোশ্চেনে? 39.5 যোগ 79 আসলে হচ্ছে মলিকুলার মাস। বোঝা গেল? তাহলে মলিকুলার মাস আছে 79, বুঝেছিস? এবারে সেকেন্ড ফর্মুলাটা ইউজ করছি এন এর ভ্যালু বার করার জন্য। তাহলে সেকেন্ড ফর্মুলা থেকে 79 ইকুয়ালস টু n ইনটু এম্পিরিক্যাল মাস, এম্পিরিক্যাল মাসের ভ্যালু কত পাবো? C5H5n থেকে পাবো। কত আসছে বলতো এটা? 79। কিভাবে পেলাম? কার্বনের 12 ইনটু 5 60 প্লাস হাইড্রোজেনের 1 ইনটু 5 65, নাইট্রোজেনের 14 79। বুঝলি কোথা থেকে কি হচ্ছে বুঝতে পারছিস? তাহলে এখান থেকে আমি পেলাম হচ্ছে কত? 79। n এর ভ্যালু 1 আসলো, বোঝা গেছে? দেয়ারফর n ইকুয়ালস টু আসলো 1, বুঝলি? তাহলে n এর ভ্যালু হচ্ছে 1। এটাতে 3 মাস আছে ভাই, অঙ্ক এরকম একটা আসবেই। n এর ভ্যালু আসলো 1, তাহলে n এর ভ্যালুটা যদি 1 চলে আসে, এম্পিরিক্যাল ফর্মুলা দেখতে পাচ্ছি, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকুলার ফর্মুলা পাবো। দেয়ারফর মলিকুলার ফর্মুলা কত হলো? ওটাই হবে C5H5n। বুঝলি কেন হয়েছে? বুঝেছিস? তাহলে মলিকুলার ফর্মুলা কত হচ্ছে? C5H5n। বুঝা গেছে এতঅবধি? আচ্ছা এইবারে দেখ একটা অ্যাডিশনাল ইনফরমেশন বলছি, এটা তো লাগবে না। এই যে মলিকুলটা পেলাম না C5H5n, এটা স্ট্রাকচার কি রকম এটা তো লাগবে না, তুই জাস্ট দেখ এটা স্ট্রাকচার হচ্ছে ভাই কার্বন এরকম 5টা আছে, এগুলো তো লাগবে না। ডাবল বন্ড আছে এরকম, কার্বন দেখ 5টা আমার রাখা হয়ে গেছে, হাইড্রোজেন দেখ 5টা আঁকলাম, নাইট্রোজেন দেখ একটা আছে, দেখতে পাচ্ছিস C5H5n। এই স্ট্রাকচার তো 11 লাগবে না, 12 লাগবে না, কিন্তু মলিকুলার নামটা 11 না 12, এটা দিয়ে কিছু রিঅ্যাকশন আছে, ঠিক আছে? নাম দিয়েই আছে, কারণ এটা ক্যাটালিস্টের কাজ করবে, এরকম এটা বেসের কাজ করবে। এই মলিকুলটার নাম হচ্ছে পিরিডিন, পিরিডিন, ঠিক আছে? পিরিডিন মলিকুল, PYRIDINE, পিরিডিন। পিরিডিন আছে ক্লাস 12 এ আছে, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজে কি আবার কথা বোঝা গেছে? চল আরেকটা করবো আমরা, লেখ পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেন করার আগে একটা তোকে কোশ্চেন করছি, এদিকে তাকা দেখ। যদি আমার এখানে সিম্পলেস্ট রেশিওটা কখনো ধর এরকম আসে, সিম্পলেস্ট রেশিও ধর আমি করলাম, কোনো অঙ্ক ধর আসতেই পারে, একটা আসলে 1.5 আর একটা আসলে 1, তখন বলতো আমি কি করব? এখানে তো 5 1 5 চলে এসছে, আসতে পারে কোথাও 1.5 আর একটা 1 আসলো, তখন আমি কি করব? এটা কি সিম্পলেস্ট হয়েছে? না ভাই সিম্পলেস্ট হয়নি। এটাকে সিম্পলেস্ট করতে গেলে কি করতে হবে বলতো? দেখ 2 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে। দেড় ইস টু 1 মানে 1.5 ইস টু 1 কখনো সিম্পলেস্ট না, এটা ইন্টিজার না, ইন্টিজার থেকে তো ফ্র্যাকশনে চলে গেছে। তাহলে এটার ইন্টিজার ভার্সন কি হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার হয়ে যাবে, দেড়টা হয়ে যাবে 3, একটা হয়ে যাবে 2, 3:2 তখন আমার হবে। এরকম অঙ্কও কিন্তু আমি পাবো, বুঝেছিস? যেহেতু আমাদের পরের ক্লাস 3 দিন পরে আছে, 3 দিন না 5 দিন পরে, এই গ্যাপটা অনেক বেশি, বৃহস্পতিবার থেকে মঙ্গলবারের মধ্যে, ঠিক আছে? সাফিসিয়েন্ট হোমওয়ার্ক আমি দেবো। হোমওয়ার্ক কোথা থেকে দেবো? আলাদা কোনো পিডিএফ আর পাঠাবো না, ওই স্কুলের কোশ্চেনের পিডিএফ এর মধ্যে কোন পেজের কোন কোশ্চেন আমি মেনশন করে দেবো, বুঝতে পেরেছিস? তাহলে মঙ্গলবার তোর কাজ হচ্ছে হোমওয়ার্ক প্লাস এখানে পরীক্ষাও হবে, বোঝা গেল? পরীক্ষাতে কিন্তু আমি এরকম অঙ্ক দেবো, একটা আমি দেবো, ঠিক আছে? এবং ভ্যালুগুলো সোজাই থাকবে, যাতে তুই এমনি ক্যালকুলেট করে করতে পারিস, ক্যালকুলেটর না করলেও হবে, বোঝা গেল? চল বুঝেছিস? পরের কোশ্চেন লেখ। হাইড্রোকার্বন contains H equals to 6.7%, O equals to 53.3%, ঠিক আছে? লিখেছিস? আচ্ছা আর কি দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে লেখ। given molecular mass
ইকুয়ালস টু 60 গ্রাম পার মোল, মলিকুলার মাস ইকুয়ালস টু 60 গ্রাম পার মোল, ব্র্যাকেট ক্লোজ করে ফাইন্ড মলিকুলার ফর্মুলা, ফাইন্ড মলিকুলার ফর্মুলা। তাহলে কোশ্চেনে কি বলেছে, এটা হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বনে কার কার পার্সেন্টেজ বলেছে ভাই, হাইড্রোজেনের বলেছে আর অক্সিজেনের বলেছে, আর বলেছে হচ্ছে ভাই এটার মলিকুলার মাস কত বলে দিয়েছে, বার করতে হবে কি মলিকুলটার ফর্মুলা বার করতে হবে। এটাতে 3 মার্কস আছে, এগুলো 3 নাম্বারেরই কোশ্চেন, এগুলো এমসিকিউ এর মধ্যে আসে না। আর দুঃখের বিষয় হচ্ছে এগুলোর সাথে কারোর অরও থাকবে না কিন্তু। এখন দেখ ভাই অনেক স্কুল দেখবি, তুই তো ওই লিঙ্কটা তো আপলোড করা হয়নি, ডেসক্রিপশনে করে দেবো, ক্লাস 11 তো স্কুল কোশ্চেন সেট করে, বোর্ডের তো একটা মাস ডিস্ট্রিবিউশন আছে, পাঠিয়েছিলাম না গ্রুপে, লিঙ্ক টিঙ্ক দিয়ে পাঠিয়েছিলাম, মাস ডিস্ট্রিবিউশন এত, এই চ্যাপ্টার থেকে এত আসবে। অনেক স্কুল ভাই নিজের মতন করে, ঠিক আছে, তার নিয়ম আছে হচ্ছে বেসিক কনসেপ্ট থেকে অ্যানুয়াল এক্সামে 5 নাম্বার না 7 নাম্বার করার মতন, অনেক স্কুল ভাই 2 মার্কসের কোশ্চেন দেয়, ঠিক আছে, এটা তো স্কুলের উপর 11 12 এই জিনিসটা কিন্তু আর হবে না। তো স্কুলের হাতে, স্কুলের টিচারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, কি জন্য, প্র্যাকটিক্যালের জন্য। থিওরিতে তাই বলে তোকে টিচার নাম্বার দেবে না, প্র্যাকটিক্যালে যে 30 মার্কস আছে তার জন্য টিচারের সাথে ভালো সম্পর্ক রাখবি, ঠিক আছে। যাই হোক চলে অঙ্কটা শুরু কর, ছকটা কাট, ছক কেটে কর। ছকে থাকবে বেসিক্যালি 5টা কলাম, বুঝে গেছিস এতক্ষণে। প্রথমটা হচ্ছে এলিমেন্ট, তারপর একটা হচ্ছে পার্সেন্টেজ, তারপর একটা অ্যাটমিক মাস, তারপর একটা অ্যাটমিক রেশিও, তারপর একটা সিম্পলেস্ট রেশিও। এই ছকে এই কটা জিনিস থাকবে, ছকটা কেটে ফেল। আছে বলতো কৃষিকা শ্রেয়াস, স্বপ্ননীল, সৃজা, নেহা, দীপ্তশ্রী, বিক্রম, সৃজনী, তন্নিষ্ঠা, শ্রুতি, দীপ্তাংশু, সৌবর্ণ, দেবর্ষী, নীলাদ্রি আছে আজকে, অঙ্কুশ আসেনি, অঙ্কুশ পুরী ঘুরতে গেছে, পার্থ আছে, মায়াঙ্ক, আর আছে হচ্ছে ঋষভ, শ্রেয়া। ঠিক আছে, হয়ে গেছে, শুরু করেছিস? আচ্ছা, ছক তো কাটলাম, এইবারে ছক কেটে ভালো করে দিই, ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ পরে করিস, ঠিক আছে। বল এলিমেন্টের ওখানে কোশ্চেনে কটা দেওয়া আছে, দুটো, কাকে কাকে দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে, আর কি দেওয়া আছে, অক্সিজেন। এলিমেন্ট কি দুটোই হবে? আর একটা হবে কার্বন, এক্স্যাক্টলি কার্বন হবে, কারণ কোশ্চেনে বলেছে হাইড্রোকার্বন ভাই, তার মানে কার্বনটাও তো আছে, তাহলে কার্বনটাও আছে এর মধ্যে। হাইড্রোজেনের পার্সেন্টেজ কত বলেছিল কোশ্চেনে? 6.7। অক্সিজেন কত বলেছিল? 53.3। তাহলে অক্সিজেন কত হবে? 40। এই তো 100 মাইনাস এই দুখানার যোগফল, বুঝতে পেরেছিস? টোটাল 100% হয়, 40% এসছে, বুঝেছিস? বোঝা গেল? এইবারে বাকি রাস্তাটা আমার চেনা রাস্তা, শুরু করা যাক। বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে কি হচ্ছে? কার্বনটা ভাই এইভাবে হাইড্রোকার্বন কোশ্চেনে বলেছিল তো, ওই জন্য কার্বনটা অ্যাড করতে হলো। তুই বলবি স্যার নাইট্রোজেন কেন অ্যাড করলাম না? ভাই বলেনি কোশ্চেনে নাইট্রোজেনের কথা কোথাও, ঠিক আছে। ওটা যদি নাইট্রোকার্বন কিছুটা বলতো, হাইড্রোনাইট্রো সব কিছুটা বলতো, তখন আমাকে করতে হতো, কিন্তু এরকমও আছে, তোকে বলে দেবো, তুই ডেটা মানে কথাটা দেখে বুঝতে পারবি কাকে অ্যাড করতে হচ্ছে, বোঝা গেছে? চল বাকিটা এগোই। অ্যাটমিক মাস, তাহলে কত হয় অ্যাটমিক মাস? হাইড্রোজেনের 1, অক্সিজেনের কত হয় 16, কার্বনের হচ্ছে 12, বোঝা গেল? নেক্সট হচ্ছে অ্যাটমিক রেশিও, কত হবে এটা? 6.7/1, এটা কত হবে? 53.3/16, এটা হচ্ছে কত? 40/12। প্রথমটা আমার 6.7 আসলো, সেকেন্ড এটা কত আসছে? 3 পয়েন্ট সামথিং সামথিং, বলতো কত আসছে সেকেন্ড এটা? 3.3, তাই তো? 3.3, তারপর এটা 3.3 আসছে, এটা 40 পয়েন্ট কিছু আছে নাকি? 40 পয়েন্ট কিছুটা হবে, হবে? হয়েছে তো, তুই বুঝতে পারছিস? চল তারপরে এগোই, এবার 3.3 হয়েছে। এটা কি সিম্পলেস্ট রেশিও না ভাই? ছোটটা দিয়ে প্রত্যেকটার ভাগ করতে হবে, ছোট কি এদের মধ্যে? 3.3। তাহলে ভাগ করা যাক লাস্টটা, 6.7/3.3, এটা 3.3/3.3,
তাহলে প্রথমটা কত হচ্ছে দেখ 2 পয়েন্ট সামথিং সামথিং মানে 2, বুঝলি? 2.5 হলে কিন্তু আর ভাই 2 ধরতে পারতাম না, এটা 2.0 সামথিং হবে, ওই জন্য 2 ধরছি। এই সাইন্টিফিক নোটেশনটা আমরা পরের ক্লাসে করব, আমাদের আছে, ঠিক আছে, রাউন্ড অফ করা সাইন্টিফিক নোটেশন। তাহলে এটা হচ্ছে কত ভাই 2, তারপরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 1। তাহলে সিম্পলেস্ট রেশিও পেলাম কত 2:1:1। তার মানে হাইড্রোকার্বনটার এম্পিরিক্যাল ফর্মুলা কত হলো C1H2O1। এবার দেখ লোকে ইউজুয়ালি এটা 1 1 আর বলে না, যাই হোক চল 1 1 বলে না, লিখলেও তাই বলে কাটবে না, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? এম্পিরিক্যাল ফর্মুলা মানে এটা বেরোলো। এবারে মলিকুলার ফর্মুলাই তো বার করতে বলেছিল, আবার সেই একই রাস্তাতেই হাঁটি। এইবারে ভাই আমাকে তো ভেপার ডেন্সিটির রাস্তায় যেতে হবে না, আমাকে তো বলেই নিও সব, আমাকে মলিকুলার মাস দিয়েই দিয়েছে, শুধু এম্পিরিক্যাল মাসটা বার করতে হবে। মলিকুলার মাস কত বলেছে কোশ্চেনে? এম্পিরিক্যাল মাস কত পাবো? যোগ বিয়োগ করি, 12 16 30, বোঝা গেছে? এন এর ভ্যালু কত আসলো 2, বুঝতে পারছি সবাই? এন এর ভ্যালু আসলো 2, বোঝা গেছে? এন এর ভ্যালু 2 ভাই, এবার ওখানে বসাই, দেয়ারফর এমএফ কত হবে? আচ্ছা দেখ 2 ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা C1H2O1। এখন অ্যান্সার কিন্তু এইভাবে ছেড়ে দিয়ে আসবো না, বা অ্যান্সারটাকে এরকমও কিন্তু লিখবো না, এটা করলাম তো এরকম কিন্তু লিখবো না, এইসব কিন্তু বুঝতে হবে যেগুলো ফর্মুলা হতে পারে না। ফর্মুলা মানে ভাই আমাকে এক্স্যাক্টলি দুইটাকে নিচে ঢোকাতে হবে, C2H4O2, মানে এই অক্সালিক অ্যাসিডটা এসছে C2H4O2, না ওটা C2H, এটা অ্যাসিডিক অ্যাসিডের, ঠিক আছে? যাই হোক চল, বোঝা গেছে? এটা অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড এরকম কোনো কথা নেই, ওটার একটা আইসোমারও আছে, বলতে পারবো না এখান থেকে যে কে এক্স্যাক্টলি। এতদিন ক্লিয়ার তো? চল খাতায় হেডিং দে, পরের টপিক লেখ। স্টয়চিওমেট্রি, স্পেলিং হচ্ছে STOI